আগের চেয়ে খারাপ হয়েছে দেশের ব্যবসার পরিবেশ। বিজনেস ক্লাইমেট সূচক কমেছে 3.21 পয়েন্ট। শুল্ক কর জটিলতায় উৎপাদন খরচ বাড়ছে ওষুধের, ব্যাহত হচ্ছে রপ্তানি, বাজেটের সমাধান চান উদ্যোক্তারা। চলতি মাসে 5 বার যান্ত্রিক ত্রুটির কবলে মেট্রো রেল, পরিচালনায় কর্মীদের দক্ষতা বাড়ানোর তাগিদ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেশে ব্যবসার পরিবেশ আগের চেয়ে খারাপ হয়েছে। 2023 সালে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স 3.21 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 58.75%। রাজধানীর গুলশানে এমসিসিআই আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমবে। দেশে ব্যবসা শুরু করতে জমির প্রাপ্যতা, অবকাঠামো ও ঋণ সংক্রান্ত জটিলতা নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিনের। এমন পরিস্থিতিতে দেশের ব্যবসার পরিবেশ নিয়ে বিজনেস ক্লাইমেট ইন্ডেক্স সূচক প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। ঋণ প্রাপ্যতা, শ্রম নিয়ন্ত্রণ, বিরোধ নিষ্পত্তি, বাণিজ্য সহজীকরণ, কর পরিশোধ সহ 11টি সূচকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ঋণের প্রাপ্যতা সূচক। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, দেশে প্রচুর অবকাঠামো উন্নয়ন হলেও ব্যবসার উপযোগী উন্নয়ন এখনো হচ্ছে না। অনুকূল পরিবেশ তৈরি করার কারণেই আমরা কিন্তু আজকে এই পর্যন্ত আসতে পেরেছি, কিন্তু এখন এটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। ইনশাআল্লাহ আমি কিন্তু খুবই আশাবাদী। দ্য ইনফ্রাস্ট্রাকচার মে হ্যাভ ইমপ্রুভড ফ্রম এ ওভারঅল কান্ট্রি পার্সপেক্টিভ, বাট মেবি ফ্রম দ্য বিজনেস পার্সপেক্টিভ লিটল বিট অফ টুইকিং নিডস টু বি ডান। জুলাই থেকে মূল্যস্ফীতিও কমতে শুরু করবে বলে জানান সালমান এফ রহমান। আছে ইনফ্লেশন, সেটার জন্য কিন্তু আপনারা দেখতেছেন দ্যাট ইন্টারেস্ট রেটও বাড়ানো হচ্ছে, লিকুইডিটিটাকে স্কুইজ করা হচ্ছে সো দ্যাট আমাদের ইনফ্লেশনটা নিচে চলে আসে। এটাও আমি কিন্তু আশাবাদী যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে। দেশি বিদেশি বিনিয়োগ বাড়াতে সবাইকে আরও বেশি কাজ করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওষুধের কাঁচামালকে সাধারণ প্লাস্টিক হিসেবে বিবেচনা করে আমদানিতে উচ্চ হারে কর আরোপ করা হচ্ছে, এমন অভিযোগ ওষুধ শিল্প সমিতির। উদ্যোক্তারা জানান, এতে অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ, উচ্চ করের কারণে ব্যাহত হচ্ছে ওষুধের রপ্তানি বাজার সম্প্রসারণও। সকালে রাজধানীর তেজগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব তুলে ধরেন সমিতির নেতারা। ওষুধ তৈরির বেশিরভাগ কাঁচামাল আমদানিতে শুল্ক 7.5%, আর প্যাকেজিং পণ্যে 15.5%। ওষুধ শিল্প সমিতি জানিয়েছে, হৃদরোগ ও হাঁপানির চিকিৎসায় যে স্প্রে ব্যবহার করা হয় তা তৈরিতে বিশেষ ধরনের প্লাস্টিক কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, কিন্তু এই পণ্য আমদানিতে দেখা দিচ্ছে এইচএস কোড জটিলতা। ওষুধের কাঁচামালকে সাধারণ প্লাস্টিক মূল্যায়ন করে 100% বেশি শুল্ক আরোপ করা হচ্ছে। কোনো দেশে ওষুধ রপ্তানির আগে সে দেশে ওষুধের কার্যকারিতা প্রমাণে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এতে খরচ হয় কোটি টাকার বেশি। পাশাপাশি দিতে হয় নানা রকম ফি। এসব অর্থ পাঠাতে প্রায় 40% কর দিতে হয় বলে জানায় ওষুধ শিল্প সমিতি। আমরা আশা করব এই দুইটি মৌলিক বিষয়ে এবারের বাজেটে দিক নির্দেশনা আসবে এবং ওষুধ শিল্প এর থেকে রেহাই পাবে। কোনোভাবেই ওষুধের কাঁচামালের কোনো যন্ত্রাংশের ডিউটি, কাঁচামাল এবং অ্যাক্সেসরিজের ডিউটি একটা সিলিংয়ের উপরে যাবে না, এ ধরনের ওনারা একটা সিদ্ধান্তে আসবেন। মতবিনিময়ে শিল্পের বর্তমান অবস্থাও তুলে ধরেন সভাপতি। জানান, 2.5 বছরে টাকার মান কমে যাওয়ায় কাঁচামাল আমদানিতে খরচ বেড়েছে 35%। বেড়েছে জ্বালানি খরচ, কর্মীদের বেতন, নতুন করে বাড়ছে ব্যাংক ঋণের সুদহার। নেতাদের দাবি, এই 4 চাপের কারণেই বেড়েছে ওষুধের দাম, কমেছে কোম্পানিগুলোর মুনাফা। যখন একসঙ্গে এইভাবে চারিদিক থেকে খরচ বাড়তে থাকে, সেই খরচ সংকুলান করে প্রফিটেবিলিটি বাড়ানো সম্ভব না। আমরা এই জন্যে এখন একটা ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছি।
উদ্যোক্তারা জানান 2026 সালের মধ্যে পূর্ণাঙ্গ রূপ পাবে কাঁচামাল উৎপাদনের জন্য তৈরি এপিআই পার্ক। এতে ওষুধ শিল্পের আমদানি নির্ভরতা কমবে 70 থেকে 80%। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কি হতে পারে এ সংক্রান্ত একটি বিশ্লেষণ এবারের বাজেট উপস্থাপনের সময় থাকবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য দিয়েছেন। প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর যেভাবে জেন্ডার বাজেটের একটি প্রতিবেদন দেওয়া হয়, 44টি মন্ত্রণালয় এই প্রতিবেদন তৈরি করে, সেভাবেই জলবায়ু বিষয়ক প্রতিবেদন হবে এবার। তিনি আরও বলেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি সামাজিক সুরক্ষা কার্যক্রমও সম্প্রসারণ হচ্ছে। স্বল্প আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চলমান আছে এখনো, অনেক দেশে হয়তো 60%-এর ঊর্ধ্বেও এখনো মূল্যস্ফীতি আছে। তো আমাদের জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতি জনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। চলতি মাসে মেট্রো রেল অন্তত 5 বার যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। চলাচল বন্ধ ছিল কয়েক ঘন্টা, ব্যাহত হয় নিয়মিত চলাচলের সময়সূচিও। স্টেশনের কর্মীরাও জানেন না কেন বারবার ত্রুটি দেখা দেয় মেট্রো রেলে। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আধুনিক মেট্রো রেল কি বাংলাদেশ রেলওয়ে হতে যাচ্ছে, এমন প্রশ্ন এখন নগরবাসীর। যানজটের এই নগরীতে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছিল মেট্রো রেল। প্রতিদিনই বাড়ছে যাত্রী চাপ, একই সঙ্গে চলাচল সাময়িক বন্ধ রাখার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল। প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয় যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচলে দেরি হচ্ছে। পরে আধা ঘন্টা পর আবার যাত্রা শুরু হয়। গত সোমবার ঘূর্ণিঝড় রিমালের কারণে সকাল থেকে 2 ঘন্টা বন্ধের পর চালু হয়, কিন্তু দুপুর থেকে শিডিউল বিপর্যয় হয় বারবার। এছাড়া বিদ্যুৎ বিভ্রাট, গাছের ডাল পড়াসহ বেশ কিছু কারণে মেট্রো রেল চলাচলে বিঘ্ন ঘটে এ মাসে। আমরা নাও চালাতে পারি, এরকম যদি একটা নোটিশ তার আগে পূর্ববর্তী দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার জন্য সুবিধা। বাংলাদেশ রেলের দিকে ধাবিত হচ্ছে, এখনো মনে হচ্ছে না ওইভাবে চলে যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সার্ভিসের দিন দিন একটু মান নিচের দিকে চলে যাচ্ছে। তবে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের দাবি, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের মেট্রো রেল ভালো সেবা দিচ্ছে। আর সড়ক ও সেতুমন্ত্রী জানান, মেট্রো রেলে তেমন সমস্যা নেই। সেগুলো আমাদের ফেসবুক পেজে প্রতিটা দেওয়া আছে, দেখে নিন কোনটা কি কারণে হয়েছে। আশেপাশে আমাদের যত দেশে মেট্রো রেল আছে তার চেয়ে আমরা অনেক বেশি এফিসিয়েন্ট, এই কথাটাই আমরা বলতে চাচ্ছি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেট্রো রেল কেন বন্ধ থাকলো? বাতাস আর ঝড়ের মধ্যে মেট্রো রেল চালাবো, এ তো আমাদের যন্ত্রপাতি এটা অ্যালাউ করবে না, সেটা আমাদের বুঝতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য কর্মীদের দক্ষতা আরও বাড়ানো প্রয়োজন। পাশাপাশি যে কোনো বিপর্যয়ের তথ্য দ্রুত প্রচার করারও তাগিদ তাদের। যারা পরিচালনা করছেন মেট্রো রেল, তাদের বুঝতে হবে এটা কিন্তু ফ্লাইওভারের মতো কোনো অবকাঠামো না যে তৈরি করে ভুলে যাব। এটা দরদ দিয়ে প্রতিদিন পরিচালনা করতে হয়। এই দরদের যখন ঘাটতি হয় তখন আমরা দেখেছি রেলের যে অবস্থা আমরা দেখি, সনাতন রেল বা বিআরটিসির যে আপনি ডবল ডেকার বাসের কথা হয়তো বলার চেষ্টা করছেন। আসলে পরিচালনাটা আসলে একটা কঠিন বিষয়। তো পরিচালনায় কিন্তু আমাদের আসলে অভিজ্ঞতা, দক্ষতা দুই জায়গায় কিন্তু ঘাটতি থাকে। মেট্রো রেলে দিনে 3 লাখ যাত্রী চলাচল করছে। এখন থেকে শনিবার ছাড়া সরকারি ছুটির দিনে যাত্রী চাপ কম থাকায় 15 মিনিট পর পর মেট্রো রেল চলাচল করবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের কাজ আর মাত্র 3% বাকি আছে। এ বছরের শেষ বা আগামী বছরের শুরুর দিকে টার্মিনালটি চালু করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। দুপুরে তৃতীয় টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, নতুন এই টার্মিনালে 54টি ইমিগ্রেশন কাউন্টার রয়েছে। এছাড়া টার্মিনালে পার্কিং চার্জ নতুন করে নির্ধারণ করা হবে। বিমানবন্দরের লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে উল্লেখ করে আরও জানান, প্রথম লাগেজ 15 মিনিটের মধ্যে আর শেষ লাগেজটি এখন 40 মিনিটের মধ্যে পাওয়া যাচ্ছে। এরই মধ্যে জাপানের একটি কোম্পানির সাথে লাগেজ হ্যান্ডলিংয়ের যৌথ চুক্তি আলোচনা চলছে বলেও জানান ফারুক খান।
কাজ চলছে, তবে আমি এটাও বলবো যে এখনো অ্যাবাউট 3% যে কাজ বাকি আছে, যেটা আমাদেরকে জানানো হয়েছে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। ব্যবস্থাপনার ঘাটতি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে কৃষক ও ভোক্তারা বাজার ব্যবস্থার সুফল পাচ্ছে না। পণ্যের দাম নির্ধারণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না হলেও বাজারে পণ্যের দাম বাড়লেই মন্ত্রণালয়কে দোষারোপ করা হয়। কৃষিখাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত ডিসিসিআই এর সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এছাড়া দেশের কৃষিখাতের নানামুখী সংকট ও ভ্যালু চেইনের উন্নয়ন নিয়ে নানা বাস্তবতা সেমিনারে উঠে আসে, যার জন্য বাজারের সরবরাহ ব্যবস্থাকেই দায়ী করেন খোদ বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ সমস্যা থেকে উত্তরণে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কোনো বিকল্প নেই। এছাড়া পরামর্শ দেন কৃষি ঋণ সহযোগীকরণের। কোনো কিছু উৎপাদন করে না, কোনো কিছু সংরক্ষণ করে না, কৃষক কিন্তু তার পণ্যের দাম পাচ্ছে না হারভেস্টিং সিজনে, আবার ভোক্তা অতিরিক্ত দামে ক্রয় করতেছে। তার মানে মাঝখানে there is a disturbance। চলতি বছর বৈশ্বিক বেকারত্বের হার কিছুটা কমে আসবে বলে আশা করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO। সংস্থাটি মনে করছে বছর শেষে বেকারত্বের হার 4.9% নেমে আসতে পারে। গত বছর যা ছিল 5%। ILOর বৈশ্বিক কর্মসংস্থান ও সামাজিক রূপরেখা মে 2024 শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যমান বৈষম্য কমে আসার মতো যথেষ্ট গতি থাকবে না কর্মসংস্থানের ক্ষেত্রে। বেকারত্বের কারণে সৃষ্ট বৈষম্য উদ্বেগের বিষয় হিসেবেই থেকে যাবে। প্রতিবেদনে কর্মসংস্থানের সুযোগ ক্রমে কমে আসার বিষয়ে জোর দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী এবছর বেকারের সংখ্যা দাঁড়াবে 18 কোটি 30 লাখ। এছাড়া চাকরির বাজারে প্রবেশের অপেক্ষায় থাকা বেকারের সংখ্যা আমলে নিলে মোট বেকারের সংখ্যা দাঁড়াবে 40 কোটি 20 লাখ। সপ্তাহের শেষ কার্যদিবসে বেড়েছে ঢাকার শেয়ার বাজারের সূচক ও লেনদেন। এ সময় প্রধান সূচক DACX 23.43 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5251 পয়েন্টে। লেনদেন হয় 374 কোটি টাকার শেয়ার, দর বেড়েছে 73 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 12.36 পয়েন্ট। বৃহস্পতিবার দিনের শুরুতেই দরপতনে ছিল ঢাকা স্টকের সূচক। লেনদেনের প্রথম 15 মিনিটেই প্রধান সূচক কমে 23 পয়েন্ট। এরপর বেলা বাড়ার সাথে বাড়তে থাকে সূচক। লেনদেন শেষে DSEX সূচক বেড়েছে 23.43 পয়েন্ট, অবস্থান করছে 5251 পয়েন্টে। ডিএসসিতে লেনদেন হয় 374 কোটি 48 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 68 কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া 389টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 73 ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের। এর মধ্যে দর বেড়েছে 213টির, কমেছে 126টির এবং অপরিবর্তিত রয়েছে 50টির প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় ওরিয়ন ফার্মা এবং তৃতীয় অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন। শতাংশের দিক থেকে দর বৃদ্ধিতে প্রথম ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় গ্লোবাল হেভি কেমিক্যালস এবং তৃতীয় অবস্থানে আছে CAPM BDBL মিউচুয়াল ফান্ড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 12.36 পয়েন্ট। লেনদেন হয় 4 কোটি 56 লাখ টাকার শেয়ার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 117 টাকা 85 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর কমেছে, বিনিময় হয়েছে 157 টাকা 11 পয়সায়। ইউরোর দরও কমেছে, বিনিময় হচ্ছে 133 টাকা 61 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। দর কমেছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 31 টাকা 57 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর বেড়েছে, বিনিময় হয়েছে 32 টাকা 25 পয়সায়। দর কমেছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 385 টাকা 84 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 25 টাকা 16 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।